হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 তো সকলকে স্বাগত। আর আজ আমি আলোচনা করব এনটিপিসি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার 19/2016 আর 28/2016 এই পেপার দুটি নিয়ে। তো এই পেপার দুটিতে জেনারেল সায়েন্সের উপর যতগুলো কোশ্চেন এসেছিলো সেগুলো আজ আমরা ডিটেলসে আলোচনা করব। তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব 19/2016 এই শিফটে কতগুলো কোশ্চেন এসেছিলো। প্রথম কোশ্চেন কি আছে, দুধের পাস্তুরাইজেশন করা হয়, সঠিক অ্যান্সার ডি, ব্যাকটেরিয়া বিনষ্ট করতে। তো এই পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধকে স্ফুটনাঙ্কের নিচে এক তাপমাত্রায় রেখে উত্তপ্ত করা হয়। তো এর ফলে কি হয়, দুধের মধ্যে ব্যাকটেরিয়ার যে বৃদ্ধি সেটা হ্রাস পায়। আর এই পাস্তুরাইজেশন এই পদ্ধতিটি আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর। পরবর্তী কোশ্চেন, রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে? সঠিক অ্যান্সার এ, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। এটি হিমায়ন রূপে কাজ করে। আর এই ক্লোরোফ্লুরোকার্বন বায়ুমণ্ডলের যে ওজোন স্তরের ক্ষতি করে। তাই বর্তমানে এই সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার অনেকটা কমানো হয়েছে। পরবর্তী কোশ্চেন কি আছে, নিচে দেওয়া কোনটিকে ফল হিসেবে গণ্য করা হয় না? সঠিক অ্যান্সার হবে এ অর্থাৎ টমেটো। টমেটোকে সাধারণত ফল হিসেবে গণ্য করা হয় না, এটা সাধারণত সবজি হিসেবে গণ্য করা হয়। পরবর্তী কোশ্চেন, জলের হিমাঙ্ক কত? সঠিক অ্যান্সার হবে সি অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফারেনহাইট। আর জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী কোশ্চেন কি আছে, ব্রেক কষলে গাড়ি থেমে যাওয়ার কারণ হলো? সঠিক অ্যান্সার ডি, ঘর্ষণজনিত শক্তি। তো ঘর্ষণজনিত বাধার সাহায্যে চলন্ত গাড়ির গতিবেগ হ্রাস করা হয়। এই বাধা গতির অভিমুখে মানে গাড়ির যেদিকে যাচ্ছে সেই অভিমুখে ঘূর্ণায়মান যে চাকা তার গতিবেগ কমায়, ফলে গাড়িটা থেমে যায়। পরবর্তী কোশ্চেন, কোষের ক্ষমতার কেন্দ্র হলো? সঠিক অ্যান্সার সি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে, কারণ কোষের বেশিরভাগ শক্তি এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সঞ্চিত থাকে, তাই একে বলা হয় পাওয়ার হাউস বা শক্তি ঘর। পরবর্তী কোশ্চেন কি আছে, একটিমাত্র উপাদান দিয়ে তৈরি একমাত্র রত্ন পাথর? সঠিক অ্যান্সার হবে এ অর্থাৎ ডায়মন্ড বা হীরা। এটি হচ্ছে একমাত্র রত্ন যা একটি উপাদান দিয়ে তৈরি। এই উপাদানটি কি? কার্বন। উপাদানটা কি? কার্বন। আর এটি হচ্ছে সবচেয়ে কঠিন প্রাকৃতিক বস্তু, এই ডায়মন্ড বা হীরা। এটা হচ্ছে সবচেয়ে কঠিন, তাই এই ডায়মন্ড বা হীরার এর স্থায়িত্ব অনেক বেশি হয় অন্যান্য রত্নপাথরের তুলনায়। পরবর্তী কোশ্চেন, ট্যাক্সোনমি যার সঙ্গে সম্বন্ধিত সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। এই ট্যাক্সোনমির সাহায্যে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী প্রভৃতির নামকরণ করা হয় বা তাদের শ্রেণী বিন্যাস করা হয়। তো সঠিক অ্যান্সার হবে বি, এখানে 2। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই, বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হবে বি, ডিহিউমিডিফিকেশন। তো এই পদ্ধতির দ্বারা জলীয় বাষ্পকে বাতাস থেকে সরাসরি সরিয়ে নেওয়া হয়। এছাড়া বায়ুকে উত্তপ্ত করা হয় এবং শীতলও করা হয় এই পদ্ধতিতে। পরবর্তী কোশ্চেন, চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হিপ্পোক্রেটাস। এই হিপ্পোক্রেটাসকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। তিনি প্রথম চিকিৎসক যিনি যুক্তি, বুদ্ধি আর বিজ্ঞানের সাহায্যে সর্বপ্রথম রোগীদের চিকিৎসা শুরু করেছিলেন। এছাড়া তিনি প্রথম চিকিৎসক যিনি চিকিৎসাশাস্ত্রকে বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছিলেন। তো আমাদের সঠিক অ্যান্সার এখানে সি, এখানে 4। পরবর্তী কোশ্চেন কি আছে, বাতাস সম্পৃক্ত বলা হয় যখন ড্যাশ? সঠিক অ্যান্সার হবে ডি, যখন এতে সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প থাকে। সম্পৃক্ত বায়ু কোনটা? যখন যে বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ 100% পৌঁছে যায় সেটাই হয় সম্পৃক্ত বায়ু। আর এই বায়ু আর অতিরিক্ত জলীয় বাষ্প কিন্তু ধরে রাখতে পারে না। এমন পরিস্থিতিতে যদি বাতাসকে ঠান্ডা করা হয় তখন বৃষ্টিপাত, তুষারপাত বা কুয়াশা প্রভৃতি ঘটনা ঘটতে পারে। পরবর্তী কোশ্চেন, নিউটন কে আবিষ্কার করেছেন? সঠিক অ্যান্সার হচ্ছে স্যাডউইক। এখানে বানানটি একটু ভুল আছে, সঠিক অ্যান্সার কি? স্যাডউইক। 1932 সালে জেমস স্যাডউইক এই নিউটন আবিষ্কার করেন। আর এই আবিষ্কারের কারণে 1935 সালে তিনি এই পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
তোমাদের সঠিক অ্যান্সার সি, স্যাডউইক। বানানটা হবে CHADWICK, স্যাডউইক। পরবর্তী কোশ্চেন কি আছে? আলোকের যে দশার জন্য জলে ডোবানো একটি লাঠিকে বাঁকা দেখায়। তো সঠিক অ্যান্সার হবে সি, আলোর প্রতিসরণের জন্য। আমরা আমাদের এই আলোর ভিডিও আমাদের করা আছে, যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। সেখানে আমরা কি বলেছিলাম, একটি আলো যখন কোনো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে এসে পড়ে, মনে করুন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, তো বিভেদ তলের উপর এসে আপাতিত হলো, এখানে আমরা অভিলম্ব আঁকতে পারি। এখন যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন আমরা কি দেখেছি, আলো সোজাসুজি না গিয়ে কি হয়, অভিলম্বের দিকে কিছুটা বেঁকে বেরিয়ে যায়। তো আলোর এই ধর্মের জন্যই একটা লাঠিকে যখন আমরা জলের মধ্যে প্রবেশ করাবো তখন সেটাকে এরকম সোজা দেখব না, তখন এর ছায়াটা একটু অভিলম্বর দিকে সরে আসবে, যেহেতু এই লাঠিটা লঘু মাধ্যম অর্থাৎ বায়ু থেকে জলের মধ্যে প্রবেশ করছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে সি, আলোর প্রতিসরণের জন্য। পরবর্তী কোশ্চেন কি আছে? পতঙ্গভুক উদ্ভিদরা যে মাটিতে জন্মায় সে মাটিতে কম থাকে। সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন। কি পতঙ্গভুক উদ্ভিদ সাধারণত নাইট্রোজেন নেই কিংবা কম রয়েছে এমন মাটিতেই জন্মায়, তাই প্রয়োজনীয় নাইট্রোজেন পেতে এই সমস্ত উদ্ভিদরা পতঙ্গভুক হয়। আর এই পতঙ্গদের দেহ থেকে তারা নাইট্রোজেনের সাথে সাথে প্রয়োজনীয় পটাশিয়ামও শোষণ করে নেয়। পরবর্তী কোশ্চেন, তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব 28/2016 শিফটে। এই শিফটের প্রথম কোশ্চেন কি আছে? নিচে দেয়া কোন পরীক্ষাটি মানব শরীরের রক্তে অ্যালার্জি রয়েছে কিনা তা জানতে ব্যবহার করা হয়। সঠিক অ্যান্সার হবে ব্যবহার করা হয় না, হয় না। তো রক্তে অ্যালার্জির সংক্রমণ আছে কিনা কিংবা থাকলেও তা কতটা আছে তা বোঝার জন্য আমরা পরীক্ষা করি IgE টেস্ট। আর এই টেস্টের দুটি ধাপ আছে, যেটা হচ্ছে RAST ELISA, এই দুটি টেস্টও। তো বাকি থাকছে অপশান ডি। তো আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, হিমোগ্লোবিন A1C। এই পরীক্ষাটা করা হয় রক্তে শর্করার মাত্রার গড় কতটা তা জানতে, কিংবা কিভাবে বহুমূত্র রোগ নির্ণয় করা হয় তা বুঝতে এই হিমোগ্লোবিন A1C এই পরীক্ষাটা করা হয়, তো এই টেস্টটা করা হয়। তো আমাদের সঠিক অ্যান্সার কি? 4, ডি। আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে ডি। পরবর্তী কোশ্চেন, ড্যাশ হচ্ছে এমন একটি অসুখ যা সাধারণত পেশাগত কারণে হয়। সঠিক অ্যান্সার হচ্ছে সি, সিলিকোসিস। তো এটি সাধারণত দেখা যায় ফুসফুসের ক্ষেত্রে। আর এই রোগটা কখন হয়? যখন ক্রিস্টালাইন সিলিকা নিঃশ্বাসের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে। আর কখন কখন এটা প্রবেশ করতে পারে? যারা খনিতে কাজ করেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই ক্রিস্টালাইন সিলিকা নিঃশ্বাসের সাথে প্রবেশ করে, অর্থাৎ তাদের ক্ষেত্রে সিলিকোসিস রোগ দেখা যায়। কিংবা যারা সূক্ষ্ম মিহি ধুলোর পরিবেশে কাজ করে তাদেরও এই রোগটা দেখা যায়। তোমাদের সঠিক অ্যান্সার সি, অর্থাৎ 3। পরবর্তী কোশ্চেন কি আছে? ড্যাশ ব্যবহার করা হয় রাস্তার ধারে হলুদ বাতি স্তম্ভে। সঠিক অ্যান্সার হচ্ছে সোডিয়াম। তো এই বাতি স্তম্ভটি সোডিয়াম ভেপার ল্যাম্প নামেও পরিচিত হয়, কারণ এটি একটি গ্যাস ডিসচার্জ ল্যাম্প যেটা সোডিয়ামকে উত্তপ্ত করে আলো যোগায়। আর এটা থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বেশি ফোটন নির্গত হয়। এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে হলুদ, কমলা, লাল ইত্যাদি রং থাকে। তো এর ফলে আমরা হলুদ আর কমলা রঙটি আমরা সবাই জানি সহজে দেখতে পাই। তো যখন এটা আলো দেয় তখন হলুদ আর কমলা রং আমরা চোখে দেখতে পাই সহজেই। তো এই জন্যই আমরা রাস্তার ধারের বাতি স্তম্ভে সোডিয়াম ব্যবহার করি, যাতে আমরা সহজে আলোটাকে অনেক দূর থেকে দেখতে পাই। পরবর্তী কোশ্চেন কি আছে? দইতে প্রধানত থাকে ড্যাশ অ্যাসিড। সঠিক অ্যান্সার ল্যাকটিক অ্যাসিড। দই হচ্ছে একটি দুগ্ধজাত দ্রব্য, আর দুধ থেকেই তৈরি হয় দই।
আর দুধের মধ্যে কি থাকে? ল্যাকটোজ নামক এক শর্করা। তো ল্যাক্টোব্যাসিলাস নামক এক ব্যাকটেরিয়া ফার্মেন্টেশনের সাহায্যে এই ল্যাকটোজ বা শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। দুধ থেকে আমরা পাচ্ছি দই। দুধের মধ্যে থাকে ল্যাকটোজ নামক এক ধরনের শর্করা। তো এই ল্যাকটোজ শর্করাকে ল্যাক্টোব্যাসিলাস নামক একটা ব্যাকটেরিয়া ফার্মেন্টেশনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে দুধকে বানায় দইতে। তাহলে আমরা দইয়ের মধ্যে কী পাচ্ছি? ল্যাকটিক অ্যাসিড। আর এই ল্যাকটিক অ্যাসিডের জন্যই এই দইয়ের স্বাদ কিন্তু টক হয়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি? সি, ল্যাকটিক অ্যাসিড। আর এখানে 4। পরবর্তী কোশ্চেন কি আছে? যে যন্ত্রের সাহায্যে মানব শরীরের পাচনতন্ত্র পরীক্ষা করা হয় তাকে কি বলে? সঠিক অ্যান্সার হচ্ছে সি, এন্ডোস্কোপ। এটি হচ্ছে একটি সরু নল দ্বারা তৈরি অপটিক্যাল যন্ত্র। এই যন্ত্রটি শরীরের অভ্যন্তরে পরীক্ষা করার কাজে ব্যবহার করা হয়, বিশেষত পাকস্থলীর ক্ষেত্রে। আর এর ফলে চিকিৎসকেরা শরীরে কোনো রকম ক্ষত বা ছিদ্র না করেই শরীরের অভ্যন্তরের কি রোগ আছে তা সহজে নির্ণয় করতে পারেন। পরবর্তী কোশ্চেন কি আছে? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার এন্ডোস্কোপ, তা সি। পরবর্তী কোশ্চেন, ড্যাশ বাতাসে বাহিত জীবাণুর কারণে হয় না। তো আমরা প্রথমে জেনে নিই বাতাসে বাহিত জীবাণু কারণে যে রোগ হয়। সঠিক অ্যান্সার হচ্ছে চিকেন পক্স, স্মল পক্স, ইনফ্লুয়েঞ্জা, টিউবারকিউলোসিস, মিজেল, অ্যানথ্রোস ইত্যাদি এই রোগগুলো হয়। তো আমাদের এখানে পড়ে যাচ্ছে টিউবারকিউলোসিস, চিকেন পক্স, মিজেল। এগুলো কিসের মাধ্যমে হয়? বাতাস বাহিত রোগ। তো আমাদের পড়ে থাকছে কি? অপশান ডি, হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি একটা ছোঁয়াচে রোগ, যেটা হেপাটাইটিস বি ভাইরাস অর্থাৎ HBV এর কারণে হয়। আর এটা মানুষের রক্তের মাধ্যমে একটা মানুষ থেকে আর একটা মানুষের শরীরে যেতে পারে বা ছড়ায়, হেপাটাইটিস বি। তো সঠিক অ্যান্সার আমাদের ডি। এগুলো কিন্তু আমাদের অ্যান্সার না, সঠিক অ্যান্সার আমাদের ডি, হেপাটাইটিস বি। পরবর্তী কোশ্চেন কি আছে? মানব শরীরের ভার্টিব্রা অংশ হচ্ছে ড্যাশ। সঠিক অ্যান্সার সি, স্পাইনাল কর্ড। তো সর্বমোট 33টি ভার্টিব্রা রয়েছে মানব শরীরের ভার্টিব্রাম কলামে, যা স্পাইনাল কর্ডকে নিরাপত্তা প্রদান করে। তো সঠিক অ্যান্সার স্পাইনাল কর্ড। পরবর্তী কোশ্চেন কি আছে? মরীচিকা মূলত তৈরি হয় আলোর ড্যাশ দশার কারণে। সঠিক অ্যান্সার রিফ্র্যাকশন অর্থাৎ আলোর প্রতিসরণ এর কারণে। এছাড়া অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণেও মরীচিকা দেখা যায়। আর এই মরীচিকা সাধারণত মরুভূমিতে দেখা যায়। মনে করুন মরুভূমির মধ্যে কোনো বস্তু আছে, এখন কোনো বস্তু রাখলাম, এখন আলোক রশ্মি এই বস্তুর উপর এসে এমনভাবে পড়ে যে মরুভূমির মধ্যে যে মরীচিকা রয়েছে সেই মরীচিকার কারণেই আমরা এই বস্তুর অবস্থানকে তার নিজস্ব স্থানে না দেখে দূরে একটা স্থানে এই বস্তুটিকে আমরা দেখতে পাই। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার রিফ্র্যাকশন বা আলোর প্রতিসরণ। পরবর্তী কোশ্চেন কি আছে? ড্যাশ সম্বন্ধিত নয় গ্যাসের সূত্রের সঙ্গে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটি আমরা জানি গ্যাসের সবগুলি গ্যাস সম্বন্ধীয় সূত্র। তাহলে এখানে আমার জুলের সূত্রের উপর দাগ পড়ে গেছে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র। তো বাকি থাকছে কি? জুলের সূত্র। এই জুলের সূত্রটা হচ্ছে তাপ সম্বন্ধীয় সূত্র। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? বি, অর্থাৎ এখানে 3। এগুলো কিন্তু আমাদের অ্যান্সার নয়। পরবর্তী কোশ্চেন কি আছে? জলে কোন বস্তু ভাসে ড্যাশ। সঠিক অ্যান্সার ডি, আর্কিমিডিসের কোনো বস্তু ভাসে ড্যাশ। আর সঠিক অ্যান্সার আর্কিমিডিসের সূত্র, মানে জলে কোনো বস্তু ভাসে সেটা আর্কিমিডিসের নীতি অনুযায়ী। তো এই নীতিতে কি বলা হয়েছে? একটি বস্তু জলে সম্পূর্ণ বা আংশিক রূপে নিমজ্জিত হওয়ার সময় ঠিক যতটুকু নিমজ্জিত হবে ততটুকু জলকে বা যে তরলে নিমজ্জিত হবে সেই তরলকে অপসারিত করবে। তো এর ফলে একটা ঊর্ধ্বমুখী চাপের সৃষ্টি হবে ওই স্থানে।
যা ওই স্থানান্তরিত তরলের ওজনের সমান, যেটাকে অপসারিত করছে সেই ওজনের সমান একটা চাপের সৃষ্টি হবে। আর এই চাপ ঊর্ধ্বমুখী চাপ, তার মানে ঊর্ধ্বমুখী ক্রিয়া করবে, ফলে কি হবে, বস্তুটি জলের মধ্যে বা কোন যে তরলে দ্রবণীয় হয়েছে সেই তরলের মধ্যে ভেসে থাকবে। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তাহলে জলে কোনো বস্তু ভাসে ড্যাশ আর্কিমিডিসের সূত্র অনুযায়ী, নীতি অনুযায়ী। সঠিক অ্যান্সার ডি, এখানে 4। পরবর্তী কোশ্চেন কি আছে, ড্যাশ আলোর প্রতিসরণের উদাহরণ নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মরীচিকা দিয়েছে, আমরা একটু আগে দেখলাম মরীচিকা আলোর প্রতিসরণের উদাহরণ, আর তারাদের ঝিকমিক করা। এই মরীচিকা তারাদের ঝিকমিক করা এই দুটো অপশান হচ্ছে আলোর প্রতিসরণের প্রাকৃতিক উদাহরণ। আর অপশান ডি কি বলেছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোকের বেঁকে যাওয়া। আমরা এটাও জানি আলোর প্রতিসরণের ক্ষেত্রে যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন অভিলম্বের দিকে বেঁকে যায়, আর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো আমাদের এই আলোর চ্যাপ্টার ভিডিও আমাদের করা আছে, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, চ্যাপ্টারটার ডিটেলসে বোঝানো আছে। তো আমাদের এখানে অপশান ডিও আলোর প্রতিসরণের উদাহরণ। তো অপশান বাকি থাকছে অপশান সি, ল্যাটারাল ইনভার্সন। তো এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি অর্থাৎ 1। পরবর্তী কোশ্চেন কি আছে, ড্যাশ ব্যবহার করা হয় পেরিস্কোপে। সঠিক অ্যান্সার হচ্ছে সমতল আয়না, এ। তো এখানে আমরা একটি পেরিস্কোপের ছবি দেখতে পাচ্ছি। তো এই আয়না দুটি 45 ডিগ্রি কোণ করে রাখা আছে, M1 আর M2। এখন প্রথমে মনে করুন এখানে একটি আলোক উৎস আছে, তো আলোক রশ্মি এসে এই M1 দর্পণের উপর পড়ছে, M1 দর্পণ থেকে প্রতিফলিত হয়ে সেটা M2 দর্পণের উপর এসে পড়ছে, M2 দর্পণ থেকে আবার প্রতিফলিত হয়ে এখানে আমাদের চোখ আছে, এই চোখে গিয়ে পড়ছে, তাতে আমরা আলোটা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমাদের পেরিস্কোপের সমতল আয়না ব্যবহার করে কোনো আলোকে দেখা যায়। তো আমাদের সঠিক অ্যান্সার সমতল আয়না, এ অর্থাৎ 3। পরবর্তী কোশ্চেন কি আছে, শূন্য মাধ্যমে আলোর গতি আনুমানিক ড্যাশ মিটার প্রতি সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সঠিক অ্যান্সার আমাদের এ, এখানে 3। পরবর্তী কোশ্চেন কি আছে, নিচে দেওয়া কোনটি বিকল্প শক্তির উৎস নয়। সঠিক অ্যান্সার আমাদের ডি, কয়লা। এই কয়লা হচ্ছে একটি কঠিন জীবাশ্ম যেখানে 65 থেকে 95% কার্বন থাকে কয়লার মধ্যে। তো এছাড়া হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, নাইট্রোজেনও কিন্তু থাকে এই কয়লার মধ্যে। তো এখানে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কার্বন। তো আমাদের এটা সঠিক অ্যান্সার ডি, বিকল্প শক্তির উৎস নয়, যেটা হচ্ছে কয়লা। তো বন্ধুরা এই ছিল আজকের টপিক। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।